এসএসসি 27-28 ব্যাচের কমার্সের শিক্ষার্থীরা দেখো, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কুরিন নিয়ে যত ধরনের সমস্যা তোমাদের হয় তার সব সমস্যার সমাধান দিয়ে দেবো। অর্থাৎ কোনটা নতুন কুরিন, কোনটা পুরাতন কুরিন, কোনটা নতুন কুরিন সঞ্চিতি, কোনটা পুরাতন কুরিন সঞ্চিতি, এবং সেগুলোর মধ্যে কিভাবে আমি কাজ করব এবং সেটা বিশদায় বিবরণীতে কিভাবে অন্তর্ভুক্ত করব, কিভাবে আর্থিক অবস্থার বিবরণীতে অন্তর্ভুক্ত করব, সরাসরি ম্যাথ করে তোমাদেরকে কিন্তু শেষ করে দেবো। চলো আমরা শুরু করি। প্রথম বিষয় হচ্ছে এই যে আমরা কুরিন কিন্তু দুই ধাপে আমাদেরকে করতে হয়। একটা হচ্ছে তোমার বিশদায় বিবরণীর জন্য, আরেকটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীর জন্য। বিশদায় বিবরণীতে কিভাবে করতে হবে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি। প্রথমত এই রেওয়া মিলের যে কুরিন, তোমরা জানো আমরা বলে থাকি যেটা সমন্বয়ের কুরিন থাকবে, যেটা সমন্বয়ের কুরিন থাকবে সেই সমন্বয়ের কুরিনটা কিন্তু কি কুরিন? নতুন কুরিন। কেমন? আমরা কিন্তু সমন্বয়ের কুরিনকে বলে থাকি নতুন কুরিন। এরপরে যেটা রেওয়া মিলের কুরিন থাকবে, যেটা হচ্ছে রেওয়া মিলের কুরিন থাকবে, সেই রেওয়া মিলের কুরিনকে আমরা কি বলি? আমরা বলি পুরাতন কুরিন। কেমন? তো এই নতুন কুরিন এবং পুরাতন কুরিনের মধ্যে কিভাবে কাজ করতে হবে দেখো। প্রথম বিষয় হচ্ছে রেওয়া মিলের যে কুরিন থাকবে, রেওয়া মিলের যে কুরিন থাকবে সেই কুরিনের সাথে নতুন যে কুরিন সেটা যোগ করবা। কি বললাম? পুরাতন কুরিন অর্থাৎ যেটা রেওয়া মিলের কুরিন সেটার সাথে নতুন কুরিন যোগ করবা। নতুন কুরিন কোনটা? সমন্বয়ের যে কুরিনটা সেটাকে যোগ করবা। এরপরে কি করবা? নতুন কুরিন সঞ্চিতি যেটা আছে সেটা যোগ করবা। এরপরে কি করবা? পুরাতন কুরিন সঞ্চিতি যেটা আছে সেটা বাদ দিয়ে দিবা। অর্থাৎ আমি যদি তোমাদেরকে একটু আবারও বলি, প্রথমে পুরাতন কুরিন যেটা রেওয়া মিলে থাকবে, এরপরে নতুন কুরিন যেটা হচ্ছে যে তোমার সমন্বয়ে থাকবে, এই দুটা কি করবা? যোগ করবা। এরপরে নতুন কুরিন সঞ্চিতি যেটা আছে সেটা যোগ করবা। এরপরে কি করবা? পুরাতন কুরিন সঞ্চিতি যেটা রেওয়া মিলে থাকবে সেটা বাদ দিয়ে দিবা। এরপরে এটা কোথায় যাবে? এটা যাবে পরিচালন ব্যয়ের মধ্যে, যখন তোমরা বিশদায় বিবরণী করো, তাই না? এরপরে আমি এটাকে তোমাদেরকে সরাসরি ম্যাথ করে দেখাবো। তোমরা যদি একটু খেয়াল করো, এই পাশে তোমরা এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছ। এই ম্যাথ করে কিন্তু তোমাদেরকে আমি কুরিনটাকে কিভাবে বিশদায় বিবরণীতে অন্তর্ভুক্ত করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। অর্থাৎ তোমরা জানো কমার্সের শিক্ষার্থীদের কিন্তু সবচেয়ে বেশি প্রবলেম হয় এই জায়গার মধ্যে। অর্থাৎ আমরা যখন আর্থিক বিবরণী চিন্তা করি, আর্থিক বিবরণী চিন্তা করলে আমাদের মাথায় অনেক ধরনের প্রবলেম কিন্তু আমরা আমাদের চোখের সামনে ভাসতে থাকে। সেখান থেকে প্রধান সমস্যা হচ্ছে এই কুরিনের সমস্যা। তো এই কুরিনের সমস্যা একেবারে আমি কমপ্লিট করে দিব আজকে। একদম তোমাদের আর কোনো ধরনের কি থাকবে না? প্রবলেম থাকবে না। এখন দেখো তোমরা এই যে এই পাশে একটা যেটা দেখতে পাচ্ছ, প্রথমে হচ্ছে একটা রেওয়া মিল তোমাদের প্রশ্নে যেটা দেওয়া থাকবে। এরপর সমন্বয়ে তো অনেকগুলো এন্ট্রি দেওয়া থাকে, জাস্ট আমি দুটা কুরিন অন্তর্ভুক্ত করলাম, যেহেতু আমি কুরিনের যে হচ্ছে প্রবলেমটা সেটা কিভাবে সলভ করতে হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন ব্যাপারটা হইতেছে যে তোমাদেরকে আমি যখন বললাম, আমি কি বলছি? প্রথমে পুরাতন কুরিন এখানে কোনটা দেখো? পুরাতন কুরিন হচ্ছে এখানে তোমরা দেখবা এই যে কুরিন যেটা দেখতে পাচ্ছ, রেওয়া মিলের যে কুরিনটা সেটা কিন্তু পুরাতন কুরিন, রাইট? তো সেই পুরাতন, আমি প্রথমে তোমাদেরকে বলছিলাম প্রথমে হচ্ছে পুরাতন কুরিন তুমি লিখো। কি করো? পুরাতন কুরিন। তাহলে এখন দেখো ভাইয়া পুরাতন কুরিন কোনটা? পুরাতন কুরিন হচ্ছে এই যে রেওয়া মিলেরটা। এখানে কত টাকা? এখানে হচ্ছে 5,000 টাকা, রাইট? এই যে 5,000 টাকা। এখন তোমাকে কি বললাম? পুরাতন কুরিনের সাথে এখন নতুন কুরিন যোগ করতে হবে। আসো আমি তোমাদেরকে দেখাই। এখন আমি কি করলাম? এই যে নতুন কুরিন কি করলাম? যোগ করব। এখন নতুন কুরিন কত? 4,000 টাকা। এই 4,000 টাকা আমি কি করলাম? যোগ করে দিলাম। ঠিক আছে? ওকে, এখন আমার কাজ কি? এখন কাজ হচ্ছে আমার নতুন কুরিন সঞ্চিতি যোগ করা। আসো আমি আবারও যোগ করব এই যে নতুন কুরিন সঞ্চিতি। কত টাকা? যেটা রেওয়া মিলে থাকবে, সমন্বয়ে থাকবে ভাইয়া। যেটা কোথায় থাকবে? সমন্বয়ে থাকবে। দেখো কুরিন সঞ্চিতি নতুনটা কত? 500 টাকা। আমি নতুন ধরো কুরিন, এরপর হচ্ছে সঞ্চিতি। তাহলে এটা কত টাকা? এটা হচ্ছে 500 টাকা। কেমন? হয়ে গেল। তাহলে আমরা কত পেলাম? আমরা পেলাম হচ্ছে পুরাতন কুরিন সঞ্চিতি লিখলাম, নতুন কুরিন প্রথমে পুরাতন কুরিনটা লিখলাম, এরপরে নতুন কুরিনটা লিখলাম, নতুন কুরিন সঞ্চিতি লিখলাম। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে ভাইয়া বাদ দেওয়া। কোনটা বাদ দিব? পুরাতন কুরিন সঞ্চিতি। এখন দেখো রেওয়া মিলের ভেতরে পুরাতন কুরিন সঞ্চিতি কোনটা? এটা, তাই না? এখন এটা কত টাকা? 7,000 টাকা। আসো এখন আমরা লিখবো হচ্ছে এই যে পুরাতন কুরিন সঞ্চিতি, রাইট? এটা কত টাকা? এটা হচ্ছে আমার 7,000 টাকা। এই 7,000 টাকা এখানে লিখে এখন আমরা কি করে দিব? এটাকে বাদ করে দিব। ঠিক আছে? এরপরে আসো আমরা কি করলাম? এখন এটাকে হচ্ছে আমরা কাজ করি। আসো আমি যদি তোমাদেরকে একটু ক্যালকুলেটরে দেখাই, ক্যালকুলেটরে দেখলে তুমি খেয়াল করলে দেখবা প্রথমে আমরা কত দিব? 5,000 লিখবো, যোগ করব কত? 4,000, এরপর আবারও যোগ করব কত? 500। কত আসলো? এই দূর। আচ্ছা আবারও দেখো, এই যে 5,000 লিখলাম, ঠিক আছে? যোগ কত আসলো? 4,000, রাইট? এই যে 4,000 আবারও যোগ করব কত? 500 যোগ করব।
500, কত আসলো 9500। এখান থেকে বাদ দিব আমরা হচ্ছে 7000, কত বাদ দিব 7000। এটা বাদ দেওয়ার পরে আমাদের থাকবে 2500 টাকা। এই যে 2500 টাকা আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে আমার কুরিন, এবং এটাকে কি করতে হবে, এটাই হচ্ছে তোমার পরিচালন ব্যয়। তোমরা যখন বিশদায় বিবরণী করবা পরিচালন ব্যয়ের মধ্যে আমরা এটা অন্তর্ভুক্ত করি। এই ছিল হচ্ছে কুরিনের সমস্যা। এখন তোমাদের এই কুরিনের পার্টটাকে আর্থিক অবস্থার বিবরণীতেও কিন্তু লিখতে হয়, তখন সেটা কি করতে হয়, সেটা কিভাবে করতে হয় আমি তোমাদেরকে যদি একটু দেখাই। এই যে এই পাশে দেখো, এই পাশে হচ্ছে প্রাপ্য হিসাব, অর্থাৎ আমরা কিন্তু আর্থিক অবস্থার বিবরণীতে কি করি, সম্পদের পার্টে আমাদেরকে চলতি সম্পদ লিখতে হয়, তাই না? তো সেখানে কিন্তু আমাদেরকে এই প্রাপ্য হিসাবটাকে অন্তর্ভুক্ত করতে হবে। এই প্রাপ্য হিসাবের মধ্যে তুমি দেখবা যে প্রথমে আমরা কি করি, প্রাপ্য হিসাব যেটা আমার রেওয়া মিলে থাকবে, ভালো করে খেয়াল করো, রেওয়া মিলে যে প্রাপ্য হিসাবটা থাকবে সেটার সাথে আমরা কিন্তু অলিখিত বিক্রয়, ধারে বিক্রয়, যেগুলো আবার কি আমার জন্য দেনাদার, সেই দেনাদারগুলো কিন্তু আমরা যোগ করে ফেলি, তাই না? এখন খেয়াল করো, এগুলো যোগ করার পরে এরপর আমরা কি করব, সেখান থেকে নতুন অনাদায়ী পাওনা থাকলে সেটা বাদ দিয়ে দিব, নতুন অনাদায়ী পাওনা থাকলে কি করব, বাদ দিয়ে দিব, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকলে সেটাও আমরা কি করব, বাদ দিয়ে দিব। এখন দেখো তাহলে আমার কাজ কি, প্রথমে দেনাদার, দেনাদারের সাথে অলিখিত দেনাদার বা ধারে বিক্রয় এগুলো থাকলে আমরা যোগ করবো, যদি না থাকে যোগ করার কোনো দরকার আমার নাই। এখন দেখো এরপর কি করব, নতুন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা বাদ দিব, অর্থাৎ নতুন অনাদায়ী পাওনা বা নতুন কুরিন বাদ দিব, নতুন কুরিন সঞ্চিতি বা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকলে সেটাও বাদ দিব, অর্থাৎ এখানে কিন্তু কোনো কি থাকবে না, পুরাতন থাকবে না। তাহলে আমরা যদি এটাকে যদি আমরা হচ্ছে সরাসরি ম্যাথ করে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, ধরো এই পাশে তো আমরা এটা লিখলাম। এখন খেয়াল করো, আমরা হচ্ছে যে প্রথমে দেখি এখানে দেনাদার কত টাকা ভাইয়া, 10,000 টাকা, রাইট? এখন আমরা একটু দেখি, যে আসো প্রথম বিষয় হচ্ছে এখানে দেনাদার, ভাইয়া দেনাদার কত টাকা, দেনাদার হচ্ছে আমার এই যে হচ্ছে 10,000 টাকা, রাইট? রেওয়া মিলের যে দেনাদার, তাই না? এখন এখান থেকে কি করব, যদি ধারে বিক্রয় থাকে, যদি অলিখিত দেনাদার থাকে, তাহলে সেগুলো আমরা কি করব, যোগ করব। এখন দেখো প্রশ্নের মধ্যে কি সেরকমটা কোনো কিছু আছে, যে এই যে তোমাদেরকে যদি এই পাশটাতে দেখাই, এখানে কি কোনো ধারে বিক্রয় অথবা অলিখিত দেনাদার সেরকমটা কি কিছু আছে? যদি না থাকে তাহলে আমাদের চিন্তার আর কোনো কারণ নাই। এরপর আমরা কি করব, নতুন কুরিনটা বাদ দিব, নতুন কুরিন সঞ্চিতিটা বাদ দিব। দেখো এখানে নতুন কুরিন কত আছে, 4,000 টাকা। তো আমরা এই যে 10,000 টাকা এখান থেকে আমরা বাদ দিব কি, নতুন কুরিন, তাই না? এই যে নতুন কুরিন, তাহলে নতুন কুরিনটা যদি ভাই আমরা বাদ দেই, কত টাকা, 4,000 টাকা, রাইট? এই 4,000 টাকা আমরা কি করলাম, বাদ দিলাম। এরপরে খেয়াল করো, আবারও বাদ দিতে হবে, কি বাদ দিতে হবে, নতুন কুরিন সঞ্চিতি, রাইট? সঞ্চিতি কত টাকা আমরা দেখলাম, 500 টাকা, রাইট? 500 টাকা, ওকে ফাইন। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট কি করা, এই কাজগুলো করা আর কি। প্রথমত এই যে নতুন কুরিনটাকে আমরা বাদ দিব, এরপরে নতুন কুরিন সঞ্চিতি থাকলে এটাকে আমরা বাদ দিব, তাই না? এই তো এইটুকুই কাজ, রাইট? এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে জাস্ট এখান থেকে বাদ করে যে টাকাটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে আমার কিন্তু কি, দেনাদার। এখন আসো 10,000 টাকা আমরা এখানে লিখলাম, লেখার পরে সেখান থেকে বাদ দিব 4,000 টাকা, 4,000 টাকা বাদ দিলাম, আবারও বাদ দিতে হবে 500 টাকা, বাদ দেওয়ার পর আমরা কত পাচ্ছি, 5,500 টাকা। এই 5,500 টাকা কিন্তু আমার কি, আমার হচ্ছে দেনাদার। এবং এই দেনাদারের টাকাটা কোথায় যাবে, আর্থিক অবস্থার বিবরণীর সম্পদের যে ঘর, সেখানের যে চলতি সম্পদের যে অংশটা আছে সেখানে দেনাদার হিসেবে যাবে। অর্থাৎ আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই জায়গাটার মধ্যে তোমরা যেটা দেখতে পাচ্ছ, দুইটা পার্টে আমাদের কুরিনটা হিসাব করতে হয়। প্রথম পার্টে হচ্ছে আমার পরিচালন ব্যয়ের জন্য, যেখানে কুরিন অন্তর্ভুক্ত করতে হবে, সেটার জন্য তোমাদেরকে প্রসেস শিখিয়ে দিয়েছি। প্রথমে কুরিন, পুরাতন কুরিন যেটা রেওয়া মিলে থাকবে সেটা নতুন কুরিন যোগ করবা, নতুন কুরিন সঞ্চিতি যোগ করবা, এরপরে পুরাতন কুরিন সঞ্চিতি বাদ দিয়ে দিবা, তাহলে তোমার কি কুরিনের ব্যাপারটা শেষ হয়ে যাচ্ছে। এখন দেখো এই পাশে হচ্ছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব দেখলে তোমরা দেখবা যে প্রথমে প্রাপ্য হিসাবের সাথে অলিখিত বিক্রয়, ধারে বিক্রয় যদি থাকে আমরা যোগ করে দিব। এরপরে এখানে কিন্তু কোনো পুরাতন আসবে না, এখানে তুমি নতুন কুরিনটা বাদ দাও, নতুন কুরিন সঞ্চিতিটা বাদ দাও, তাহলে কিন্তু তোমার কাজটা কি হয়ে যাচ্ছে। তো এখন তোমাদেরকে লাস্ট একটা মেসেজ দিতে চাই ভাইয়া, তোমরা যারা এসএসসি 27 ব্যাচের স্টুডেন্টরা আছো, কদিন পরে তোমাদের কি টেস্ট পরীক্ষা, এবং তোমরা জানো যে সরকার কিন্তু এখন কি বলছে, এখন বলছে যে তোমরা যদি এই যে টেস্ট পরীক্ষা যদি ভালো করতে না পারো, অনেক স্কুল এখন কি করে দিয়েছে, তারা কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে যে যদি স্টুডেন্টরা কি করতে না পারে, টেস্টে পাস করতে না পারে, তাহলে কিন্তু তাকে কি করা হবে, তাকে পরীক্ষার জন্য অ্যালাউ করা হবে না, তাই না? এমনটা অনেক বলে দিয়েছে বা অনেক স্কুল বলে দিয়েছে। এখন তোমরা জানো প্রত্যেকটা কেন্দ্রে এখন সিসি ক্যামেরার ব্যবস্থা করেছে। আগের মতো যে সিস্টেম সেটা কিন্তু নাই, এখন পড়াশোনা করে কিন্তু পাস করতে হবে, রাইট? এখন আমি যদি তোমাদেরকে ক্লাস বেলের কথা বলি, ক্লাস বেলে কিন্তু আমরা অলরেডি কি করেছি, আমাদের ব্যাচের শিক্ষার্থীরা যারা আছে তাদেরকে পেইড ব্যাচে কিন্তু
কিন্তু আমরা অলরেডি শেষ করে দিয়েছি। এখন কিন্তু আমাদের হচ্ছে এফআরএমবি কোর্স চলছে, সামনে হচ্ছে শুরু হবে খুব শীঘ্রই। এবং এই এফআরএমবি কোর্সের মধ্যে তোমরা এই যে হিসাব বিজ্ঞান বলো, ফিনান্স বলো, ব্যবস্থাপনা বলো, কমার্সের যে 3টা সাবজেক্ট রয়েছে, অর্থাৎ ব্যবসা উদ্যোগ 3টা সাবজেক্ট রয়েছে, এই 3টা সাবজেক্ট কিন্তু আমরা খুব তোমাদের জন্য এটাকে কিভাবে রিভিশন দিলে তোমরা ভালো মার্কস অর্জন করতে পারবে। এক কথায় তোমাদেরকে যদি বলি, প্রত্যেকটা চ্যাপ্টারে টাইপ ভিত্তিক এখানে কয় টাইপের সিকিউ আসবে, সেই সিকিউগুলো কিভাবে টেকনিক্যালি সমাধান করতে হবে, কয় টাইপের এখানে এমসিকিউ আসবে, সেই এমসিকিউগুলোকে কিভাবে টেকনিক্যালি আমরা সমাধান করতে পারি, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমরা কিন্তু সেটা কিন্তু ডিজাইন করেছি। এবং তোমরা যাতে পরীক্ষার আগের এই সময়টাতে তোমরা ভালোভাবে রিভিশনটা তোমরা দিতে পারো বাসায় বসে, এবং সেটার জন্য আমরা একদম সামারি টাইপের কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করে দিব, বিশেষ করে কমার্সের যে সাবজেক্টগুলো আছে সেই 3টা সাবজেক্ট। এবং সেটার জন্য তোমরা কি বলো, তোমাদের জন্য যদি তোমাদের কি আছে, অ্যাকাউন্টিং আছে, হ্যাঁ, ফিনান্স আছে, এরপর হচ্ছে বিজনেস এন্টারপ্রেনারশিপ, তোমাদের যে ব্যবসা উদ্যোগ যে সাবজেক্ট, 3টা সাবজেক্টকে একদম কি করে দিব, আমরা সামারি করে দিব। আমাদের স্টুডেন্টরা যারা আমাদের কাছ থেকে অলরেডি প্রস্তুতি নিয়েছে তারা কিন্তু জানে আসলে আমাদের সার্ভিসটা কীরকম। এবং তোমরা যারা এই যে এসএসসি 27 ব্যাচের আছো তারা কিন্তু আমাদের এই কোর্সটাতে ভর্তি হতে পারো। আমরা কিন্তু তোমাদেরকে একদম সামারি ওয়েতে কিন্তু কি করে দিব, একেবারে তোমাদের প্রস্তুতিটা আমরা করে দিব। এরপর তোমরা টেস্টে ভালো রেজাল্ট করবা, এরপরে পরীক্ষা দিবা, পরীক্ষার আগে এটা কিন্তু থাকবে কতক্ষণ, টেস্ট থেকে একেবারে তোমার কি মানে এখন তোমরা প্রস্তুতি নিবা, টেস্টে তোমরা কাজে লাগাবে, এবং একই কোর্স তোমরা আবার কি করবা, একেবারে ফাইনালে তোমরা কি করবা, কাজে লাগাইতে পারবা। তো তোমাদের ভালো রেজাল্টের জন্য আমি মনে করি যে এই এফআরএমবি কোর্সটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং আমরা কিন্তু এখানে তোমাদের একাডেমিক জার্নিতে আমরা কিন্তু অসামান্য অবদান রাখতে পারবো বলে আমরা কিন্তু বিশ্বাস করি। তো এসএসসি 28 ব্যাচের যারা আছে তারা কিন্তু আবার বার্ষিক পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু আমাদের কি আছে, আমাদের জন্য এই যে মানে হচ্ছে রিভিশন ব্যাচ আছে, তোমরাও চাইলে কিন্তু আমাদের এখানে কি করতে পারো, এনরোল করতে পারো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ভালো পড়াশোনা করো ভালোভাবে, এবং কি করো তোমাদের জীবনে তোমরা সার্থক হও, সফল হও, এই কামনা করে আল্লাহ হাফিজ।